বস্তির মেয়ে সকল পর্ব একসাথে। ঢাকার শহরতলির কাদাপানিতে ভরা এক বস্তি। ঘরগুলোর চাল টিনের, দেয়াল পলিথিনে মোড়া। ভোর হলে এক একটা করে দরজা খুলে ভেতর থেকে বেরিয়ে আসে ঘুমভাঙা মানুষ। কেউ বাঁশের বালতি নিয়ে স্নানে যায়, কেউ কাজের খুঁজে, তার মাঝখানে হেঁটে চলে রেশমা। একটা পুরনো সাদা ওড়না মাথায়, গায়ে ধুলোমাখা সালোয়ার কামিজ, হাতে একটি প্লাস্টিকের ব্যাগ। তার চোখে ঘুম নেই, ওই চোখে আছে জেদ। আর বয়স 17 হলেও মুখের রেখাগুলো অনেক পরিণত। বাবা নেই, মা লতিফা বেগম এখন রান্না করে 3টা রিক্সাওয়ালার ঘরে। 2 ভাই ছোট, স্কুলে যায় না, ঘুরে বেড়ায়। রেশমা চুপচাপ পেপার কুড়িয়ে নেয়। স্কুল ছেড়েছে 3 বছর আগে, কিন্তু পড়া ছাড়েনি। বস্তির শেষ মাথায় একটা ওদের দোকান, তার পাশে একটি ফাঁকা ঘরে মাঝে মাঝে ক্লাস নেয় কেউ একজন, নাম আরমান ভাই। আজ রেশমা সেখানে দাঁড়িয়ে কান পেতে শুনল বাংলা সাহিত্য পড়ানো হচ্ছে। ভেতরে ঢুকতে সাহস পায় না, দরজার ফাঁক দিয়েই দেখে শুনে। তবু তার ভেতর কিছু জেগে ওঠে, একটা পুরনো স্বপ্ন যা বস্তির ধুলোতে চাপা পড়ে গিয়েছিল। সন্ধ্যা নামলো বস্তির উপর। রেশমা বসে আছে একটা গলির মোড়ে। একপাশে পুরনো একখানা বই, কোনোভাবে জোগাড় করা একটা ব্যাকডেটেড বাংলা ব্যাকরণ। অন্য পাশে মা বসে কাপড়ে পুঁতি সেলাই করছে। মায়ের মুখে গাম্ভীর্য, ঠোঁটের কোণে একরকম চিরচেনা বিরক্তি। তুই আবার ওই বই নিয়ে বসেছিস? কতবার বলছি, এটা আমাদের কপালে নেই। রেশমা কিছু বলে না, শুধু বইটা বুকের কাছে টেনে নেয়। রাতের খাবার সেরে সে চুপচাপ চলে যায় সেই ছোট্ট ঘরের দিকে, যেখানে আরমান ভাই ক্লাস নেন। জানালাটা খোলা, সে জানালার নিচে বসে পড়ে। আজ ক্লাসে রবীন্দ্রনাথের ছুটি গল্প পড়ানো হচ্ছে। কিশোর জীবন, স্বাধীনতা, পাখির মতো উড়ে যাওয়ার আকাঙ্ক্ষা। রেশমা গল্প শুনতে শুনতে চোখ বন্ধ করে। নিজেকে দেখতে পায় সেই পাখির মতো উড়ে যাচ্ছে কোনো অজানা আকাশে। হঠাৎ কেউ পাশে এসে দাঁড়ায়। তুমি ওখানে বসে কতদিন ধরে ক্লাস শোনো? একটা নরম কণ্ঠ। রেশমা চমকে তাকায়। আরমান ভাই। সে মাথা নিচু করে ফেলে। দয়া করে আমাকে কিছু বলবেন না ভাইয়া, আমি পড়তে চাই। আমি ভেতরে আসবো না, শুধু শুনবো। আরমান ভাই হেসে বলে, ভেতরে এসে বসো, ভয় পেও না, পড়া তোমার অধিকার। সেদিন জীবনে প্রথমবার রেশমা জানালার ভেতর দিয়ে ক্লাসরুমে ঢুকে। ভেতরে সব শিশুরা তাকিয়ে দেখে এক নতুন ছায়াকে। একটা সাদা ওড়নার ভিতর থেকে আলোর মতো বেরিয়ে আসা এক চাহনি। রেশমার বসে পড়া, প্রশ্ন করা, উত্তর দেয়া, সবটাই যেন এক বিপ্লব। ছোট্ট একটা ঘরে কয়েকটা চেয়ার টেবিলের ভেতর তার জীবনের বড় একটা দরজা খুলে যায়। তারপরের দিনগুলোতে রেশমার চোখে ক্লান্তি থাকে না। তার হাতে থাকে বই, মনে থাকে প্রশ্ন। মা বিরক্ত হয়, ভাইয়েরা হাসে, প্রতিবেশীরা টিটকারি দেয়, বিদ্যা সুন্দর হইবি না বুঝি। কিন্তু রেশমা জানে সে আর থামবে না। রেশমা ক্লাসে যাওয়ার খবরটা আর গোপন থাকলো না। বস্তির মাথা লোকেরা, যাদের চোখে শৃঙ্খলা মানে মেয়েদের চুপচাপ থাকা, তারা একদিন এসে ওকে ধরে বসলো। এই মাইয়া এত লেখাপড়া কইরা কি করব? বস্তির মেয়েদের বিদ্যে হইলে মাথায় চড়ে বসে।
দিন তো সব উল্টা পাল্টা না। রেশমা সেদিন কথা বলেনি, চোখ নামিয়ে রেখেছিল, কিন্তু তার হাতের মুঠো শক্ত হয়ে উঠেছিল। মনে মনে বলেছিল, তোমরা আমায় থামাতে পারো না। সেদিন রাতে মা রাগে ফুঁসে ওঠে, তুই আমার মুখ ডুবাইছস, লোকজন থুক থুক করতাছে, আর বই ধরবি না বলতেছি। রেশমা শান্ত গলায় বলে, তুমি কি চাও আমি সারা জীবন রান্না আর গামলা ধুয়ে বাঁচি? মা চুপ করে যায়। প্রথমবার রেশমার চোখে এমন জেদ দেখেছে। ভয় হয়, আবার গর্বও হয় এক ফোঁটা। পরদিন আরমান ভাই নিজেই মাকে বুঝাতে আসে, বলে, আপনার মেয়েটা আলাদা, একদিন এই মেয়ে আপনাকে নিয়ে গর্ব করতে দেবে। মা তখনও নিরুত্তর। সময় কেটে যায়। রেশমা নিয়ম করে ক্লাসে যায়, পড়া করে আরমান ভাইয়ের দেওয়া প্রশ্নে উত্তর লেখে। সে যেন নিজের ভেতর এক নতুন পৃথিবী গড়ে তুলছে, যেখানে কাদা আছে কিন্তু তাতে রোদ পড়ে। একদিন রেশমা শুনতে পায় এসএসসি রেজিস্ট্রেশনের কথা। আরমান ভাই উৎসাহ দেয়, তুমি পারবে, আমি ফর্ম পূরণ করবাবো, কিছু টাকা লাগবে, টিউশনিও দিতে হবে, কিন্তু তুমি যদি রাজি থাকো আমি পাশে থাকবো। রেশমা রাজি হয়। টাকা জমাতে শুরু করে, টুকটাক কাজ করে, শিশুদের পড়ায়, কাপড় সেলাই শেখে, রাত জেগে পড়ে। এক রাতে সে নিজের ছোট্ট আয়নার সামনে দাঁড়িয়ে দেখে, চোখে লাল ভাব, মুখে ক্লান্তি, কিন্তু গভীর এক দীপ্তি। আমি রেশমা, বস্তির মেয়ে, কিন্তু আমি থেমে যাব না। সকালটা অন্যরকম ছিল। মাঘ মাসের ঠান্ডা বাতাস বস্তির চিলেকোঠোগুলো ছুঁয়ে যাচ্ছিল। আর রেশমা ধীরে ধীরে হাঁটছিল স্কুল গেটের দিকে, হাতে কলম আর প্রবেশপত্র, মনের ভিতরে এক ঘুমুট উত্তেজনা। আজ তার এসএসসি পরীক্ষা। পেছন থেকে কেউ ডাকলো, রেশমা আপা, শুভকামনা। সে তাকিয়ে হেসে বলল, তোমরাও একদিন দিবে এই পরীক্ষা। চোখে এক রাস স্বপ্ন, ঠোঁটে নীরব প্রতিজ্ঞা। রেশমা পরীক্ষা কেন্দ্রে ঢুকলো সবার আগে। বেঞ্চে বসে চারদিক দেখে নিঃশ্বাস ফেলল। এই বেঞ্চে যারা বসে তারা হয়তো কোচিং করে, তিনবেলা খায়, নতুন জামা পরে আসে। রেশমা শুধু একটা পুরনো পেন্সিল বক্স নিয়ে এসেছে, আর মায়ের হাতে কাটা একখানা ওড়না, কিন্তু তার ভেতরটা ছিল অজেয়। প্রথম পত্র, বাংলা পত্র, প্রশ্নপত্র খুলে রেশমা জেনে গেল সে পারবে। তার মুখের ভেতর থমকে থাকা ভয়টা ধীরে ধীরে গলে গেল। পরীক্ষা চলল 1 মাস। দিনে পরীক্ষা, রাতে টিউশনি আর পড়া। কখনো মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো ক্লান্তি আসে, কখনো বুকের ভিতর হাহাকার, পাশ করতে না পারলে সব শেষ। তবুও সে লড়ে যায়। পরীক্ষা শেষে একদিন সে গিয়ে বসলো সেই পুরনো জানলার নিচে, যেখানে বসে ক্লাস শুনতো একদিন। হঠাৎ পেছন থেকে আরমান ভাই বলল, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি পাশ করবে। রেশমা হেসে বলল, শুধু পাশ না ভাইয়া, আমি জিততে চাই, যেন কেউ আর বলে না বস্তির মেয়ে কিছু হতে পারে না। 2 মাস কেটে যায়। একদিন সকালবেলা পাড়ার এক ছেলে মেয়ে দৌড়ে আসে, রেশমা আপা, রেজাল্ট বের হয়েছে। রেশমা ঠান্ডা হয়ে যায়। সে নিজে যাচাই করে দেখে জিপিএ 5। বস্তির একমাত্র মেয়ে হিসেবে পুরো জিপিএ 5 পাওয়া প্রথম রেজাল্ট। চারপাশে উল্লাস। টিভি চ্যানেল আসে, সাংবাদিক আসে, ফেসবুকে ছবি ছড়িয়ে পড়ে বস্তির রেশমার সাফল্য। আর মা
চুপচাপ বসে থাকে। তারপর এসে মেয়ের মাথায় হাত রাখে। চোখ ভিজে যায়। তুই আমার গরিব ঘরের মেয়ে না রে, তুই আমার আশীর্বাদ। রেজাল্ট বের হওয়ার পর বস্তির ভেতরটা যেন উৎসব মুখর হয়ে উঠল। পাশের গলির আন্টি বলল, এই মাইয়া একদিন আমাদের মুখ উজ্জ্বল করব। কে যেন পুরনো ফুলের মালা এনে দিল, আরেকজন 2 প্যাকেট মিষ্টি। কিন্তু আলো আসার সঙ্গে সঙ্গে ছায়াও ঘনিয়ে এলো। পাড়ার কিছু ছেলে বলতে লাগলো, পত্রিকায় নাম হইছে, এখন তো সে খুব বড় লোকের বউ হবে, আর বস্তির কথা ভুলে যাবে, কইরা খালি ইংরেজি বলি। মাঝে মধ্যে রাতে ওর টিনের ঘরের বাইরে কিছু ফিসফাস শোনা যায়। মা আবার চিন্তায় পড়ে যায়। রেশমা শুধু বলে, যারা আলোতে বিশ্বাস করে না তার অন্ধকারে চেঁচায়। আমি ভয় পাই না মা। সেই সময়ে আসে রাফি, ঢাকার এক সংবাদপত্রে ইন্টার্ন। এসেছিল রেশমার সাক্ষাৎকার নিতে। প্রথম সাক্ষাতে সে প্রশ্ন করেছিল, আপনি কি নিজেকে হিরো মনে করেন? রেশমা হেসে বলেছিল, না, আমি শুধু লড়ছি, এখনো জিতিনি। রাফি তাকিয়েছিল তার চোখের দিকে, যেখানে ক্লান্তি থাকলেও আত্মবিশ্বাস ছিল আগুনের মতো। সাক্ষাৎকারের পর রাফি মাঝে মাঝে বস্তিতে আসতো, বই নিয়ে, খবর নিয়ে। বলতো, তুমি যদি চাও আমি তোমার কলেজে ভর্তি হওয়ার কাজটা দেখিয়ে দিই, আমি ব্যক্তিগতভাবে সাহায্য করতে চাই। রেশমা প্রথমে দ্বিধায় পড়ে, কিন্তু রাফি ধীরে ধীরে প্রমাণ করে তার আগ্রহ কেবল সাংবাদিকতা নয়, এক মানবিক টান। দুজনের মধ্যে একটা অদ্ভুত বন্ধুত্ব গড়ে ওঠে। কিন্তু এই বন্ধুত্বটাও বস্তির কারো কারো চোখে অপরাধ। একদিন এক মহিলা রেশমার মাকে বলে, মেয়ে তোর ভালো জায়গায় উঠতেছে বুঝি, নাকি অন্য কিছু করছে? মা আবার ভেঙে পড়ে, আর রেশমা হঠাৎ রেগে উঠে বলে, মেয়ে বড় হতে চাইলেই চরিত্র নিয়ে টানাটানি কেন মা? এই সমাজ কবে শেখে বলো? সেদিন রাতে সে ফোনে রাফিকে বলে, তুমি পাশে থেকো, কিন্তু আমি চাই না কেউ ভাবুক আমি সাহায্য নিয়ে এগুচ্ছি, আমি নিজে জিততে চাই। রাফি শুধু বলে, আমি জানি তুমি পারবে, আর আমি অপেক্ষা করতে পারি। ঢাকার একটি সরকারি কলেজে ভর্তি হলো রেশমা, বাংলা বিভাগে। ক্লাসরুম বড়, ছাত্রী অনেক, কিন্তু কারো চোখে রেশমার মতো গভীর তৃষ্ণা নেই। সে প্রতিটি লেকচার গিলে নিচ্ছে, নোট নিচ্ছে, লাইব্রেরিতে বসে ঘন্টার পর ঘন্টা পড়ে। সহপাঠীরা এসে একে একে চিনতে শুরু করে, বস্তির মেয়ে রেশমা, সে অন্যদের চেয়ে আলাদা। কিন্তু এখন এসে সে বুঝে, শহরে উচ্চশিক্ষা মানে শুধু লেখাপড়া নয়, পেছনে লুকিয়ে আছে সামাজিক স্তর, স্ট্যাটাস আর বুদ্ধির খেলাও। একদিন ক্লাসে একজন মেয়ে প্রশ্ন করে, তুমি কোথা থেকে এসেছ? রেশমা এক মুহূর্ত চুপ করে থেকে বলে, বস্তি থেকে। কিন্তু জ্ঞান তো ঠিক একই রকম, সবার মধ্যে ছড়ায় না। এ মেয়েটি আর প্রশ্ন করেনি, তবে চোখে ছিল সম্মান মেশানো বিস্ময়। রাফি এই সময় প্রায় দেখা করে, কখনো কলেজ গেটে দাঁড়িয়ে, কখনো বই নিয়ে আসে। একদিন রাফি বলে, তুমি জানো, আমি তোমাকে আর শুধু একজন উদাহরণ হিসাবে দেখি না, আমার অনুভূতিও জড়িয়েছে। রেশমা চুপ থাকে, তার চোখে জল এসে পড়ে, কিন্তু সে নিজেকে ধরে রাখে। রাফি, আমি তো এখনো পথেই আছি, আমার থেমে যাওয়ার সময় না। রাফি কেবল বলে, থামতে বলছি না, শুধু পাশে থাকতে চাই।
এই সময়ে এক কঠিন ধাক্কা আসে। রেশমার ছোট ভাই শামীম হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। ডাক্তারের খরচ, ঔষধ, ভর্তির টাকা সব মিলিয়ে হিমশিম অবস্থা। রেশমা কলেজের ফাঁকে ফাঁকে টিউশন নেয়, রাত্রে পোশাক কারখানায় খণ্ডকালীন কাজ করে। রাফি টাকার প্রস্তাব দেয়, কিন্তু রেশমা তা ফিরিয়ে দেয়। তোমার অনুভব যদি সত্যি হয়, আমাকে আমার যুদ্ধটা লড়তে দাও, পাশে থেকো, কিন্তু ব্যথা আমার নিজের হোক। সেই রাতেই কারখানার ছাদে দাঁড়িয়ে রেশমা আকাশের দিকে চেয়ে থাকে। একটা তারা জ্বলছে খুব উজ্জ্বল। সে ফিস ফিস করে বলে, আমি জানি আমার রোদের ছায়া একদিন সত্যি হবে। রাফির প্রতি রেশমার অনুভবগুলো আর আটকে থাকছে না। কলেজের লাইব্রেরির এক কোণে বসে হঠাৎ যখন রাফি তার হাত ছুঁয়ে বলে, তুমি কি জানো তোমার চোখে আমি আগুন দেখি? রেশমা আর মুখ ফিরিয়ে নিতে পারে না। সে চুপচাপ বলে, আগুনে পুড়লে ছাই হয়ে যেতে হয় রাফি, আমি সেই ভয় পাই। রাফি হাসে না, বরং বলে, তুমি চাই না, তুমি আগুনটা নিয়ন্ত্রণ করতে শিখেছ। আমি চাই সে আলোয় দাঁড়িয়ে থাকি শুধু। তাদের সম্পর্কটা প্রকাশ পেয়ে যায়। কলেজে কটূক্তি শুরু হয়। একটা বস্তির মেয়ে সাংবাদিকের প্রেমিকা, প্রতিষ্ঠিত ছেলের পেছনে লেগে আছে। রাফির পরিবারও জেনে ফেলে। তার মা সরাসরি রাফিকে বলে, তোমার কি ঘরের মেয়ে শেষ হয়ে গিয়েছিল যে এমন একটা মেয়ের পেছনে দৌড়াচ্ছ? রাফি তখন বলে, মা, তুমি চোখে শুধু ঠিকানা দেখো, আমি দেখি হৃদয়। এই সময়ে রেশমার ছোট ভাই শামীমের শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়ে। ডাক্তার জানায় ওর কিডনিতে সমস্যা, দ্রুত অপারেশন করা দরকার। রেশমা এরকম পাগল হয়ে যায়। 3টা টিউশনির পয়সা, কারখানার রাতের কাজ, সব মিলিয়েও খরচের ধারে কাছেও আসে না। তখন রাফি আবার আশেপাশে, এবার আর শুধু প্রেমিক নয়, একজন সঙ্গীর মতো। সে চুপচাপ সমস্ত চিকিৎসার দায়িত্ব নেয়। অপারেশন হয়, শামীম ধীরে ধীরে সুস্থ হয়। রেশমা বলে, তুমি জানো এটা আমার জীবনের সবচেয়ে বড় ঋণ। রাফি তার চোখের দিকে তাকিয়ে বলে, ঋণ নয়, এটা ভাগ। আমরা যদি একসাথে যাই, এই পথ তোমার একার নয়। এর মধ্যেই কলেজে ফাইনাল পরীক্ষা। রেশমা মাথা তুলে দাঁড়ায়, লড়াই করে, আবার জিপিএ 4.80 নিয়ে পাশ করে। একদিন বস্তির সব মানুষ মিলে ওকে নিয়ে ছোট্ট একটা অনুষ্ঠান করে। হাততালির ভিড়ে রেশমা বুঝে যায়, যারা একদিন বাঁকা কথা বলতো, আজ তার গল্পে আশার আলো খুঁজছে। মা চোখ মুছে বলে, তুই আমার অন্ধকারে জন্ম নেয়া রুদ্রে। রেশমা ভর্তি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। একদিন সে সেই বস্তির জানালার ধারে বসে থাকে। তার পায়ের নিচে সেই পুরনো ইট। আকাশে সূর্যটা অন্য দিনের মতোই, কিন্তু সে নিজে আর আগের মতো নেই। একটা মেয়ে একসময় ক্লাসের বাইরের জানালা দিয়ে লেকচার শুনত। আজ সে একজন শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের স্বপ্নের আলয়ের। এ সময় রাফি এক সন্ধ্যায় তাকে নিয়ে যায় বোটানিক্যাল গার্ডেনে। খুব সাধারণ এক বিকেল, অথচ চোখে মুখে অদ্ভুত এক নীরবতা। রাফি বলে, আমাকে কলকাতা যেতে হবে স্কলারশিপে, সাংবাদিকতায় মাস্টার্স। রেশমার বুক কেঁপে ওঠে। সে কিছু বলে না, কেবল জিজ্ঞেস করে, তুমি কি যেতে চাও? রাফি বলে, তোমার মতো কাউকে ভালোবাসা মানে বন্ধন না, স্বাধীনতা। আমি যাব, কারণ তুমিও তো তোমার স্বপ্নের পথে যাচ্ছ।
রেশমা চোখ নামিয়ে হাসে। তুমি ফিরে এলে আমি হয়তো তখন একদিন বিশ্ববিদ্যালয়ে পড়াবো, কিংবা বস্তি শিশুদের নিয়ে একটা স্কুল খুলব। রাফি চুপ করে থাকে, তারপর বলে, তুমি জানো, রোদের ছায়া দেখতে যেমন অসম্ভব, তেমনি তোমার ভেতরে রোদ আর ছায়া দুটোই আছে। রাফি চলে যায়। রেশমা একা হয় না, বরং পূর্ণ হয়। সে একদিন সত্যি করে একটি ছোট্ট স্কুল খুলে তার বস্তিতে। রোদের ছায়া বিদ্যানিকেতন। সেই স্কুলে পড়তে আসে তার মতোই অনেক ছোট রেশমারা, যারা একদিন হয়তো জানালার বাইরে বসে না থেকে সোজা ক্লাসে ঢুকে যাবে। রেশমা এখন শিক্ষক, মা এখন স্কুলের রান্নার দায়িত্বে, শামীম এখন ইন্টারমিডিয়েটে পড়ে। বস্তির লোকেরা এখন রেশমাকে দেখে মাথা নত করে। শেষ দৃশ্য। একদিন বৃষ্টির দুপুরে রেশমার চায়ের কাপ হাতে জানলার ধারে দাঁড়িয়ে থাকে। ফোনে রাফির মেসেজ আসে, ফিরে এলাম, তোমার রোদের ছায়ায় দাঁড়াতে চাই, পারি? রেশমা হাসে। এক ফোঁটা বৃষ্টি পড়ে তার হাতে। সে জানে সব লড়াই শেষ হয়নি, কিন্তু সব শুরু। এখন আর শুধু বেঁচে থাকা নয়, এখন জয়ে বাঁচা। অবশেষে রেশমা আর রাফির সকল কিছুর শেষ করে তারা তাদের সুন্দর জীবন গুছিয়ে নিল, আর তাদের সুন্দর সম্পর্কের পরিণয় হলো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।